আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন। আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা যদি আমাকে পাঠাতে চান তাহলে boothwala@gmail.com এখনই পাঠিয়ে দিন। আমার ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রকি। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিন অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দিবেন। আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে সেজন্যই পাঠালাম। যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এই ঘটনা ঘটে 2008 সালের দিকে। আশা করি আমার এই ঘটনা অনেক ভয়ঙ্কর হবে। আর আপনার কাছে রিকোয়েস্ট রইল যে আমার যে ঘটনাটা আমি আপনার ইমেলে পাঠিয়েছি সেটা অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমাদের ঘটনায়। ঢাকার মিরপুরে আমাদের তিনতলা বাসা। আমি আর আমার ছোট বোন নিশি আর মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর দিন সারাদিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। মা আমাদের সব কিছু সামলে নেন, তবে ইদানিং মা খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মা মাঝে মাঝে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়। রান্নাঘরে বাসনপত্র নড়ে চড়ে ওঠে। মনে হয় কেউ হাঁটছে। তোর কি মনে হয়? কিছু অস্বাভাবিক? আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও করতে পারে। আর এসব আওয়াজ আমাদের কল্পনা। এই যুগে এসবে আমাদের ভাবা উচিত না। মা আর কিছু বলেন না, শুধু মাথা নিচু করে চলে যান। আজ বাসা আমি আর নিশি। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গেছেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। আর কপালে ঘামে বেছা, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? এভাবে দৌড়ে এলি কেন? ও ফিসফিস করে বলল, আপু আপু কিচেনে গিয়ে দেখলাম আম্মু গাছ গাছ খাচ্ছেন। আমার ভ্রু কুচকে গেল। তুই 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 কি বলছিস? আম্মু তো খালা বাসায়। ও তো ঘন্টাখানেক আগেই বেরিয়েছে। দরজা নিজে দিকে বন্ধ করেছে আমি। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি। আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একইভাবে তাকিয়ে থাকলেন। আমার পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস। আম্মু আসার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে এরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল দেখি রান্নাঘরে কি হচ্ছে। যদি তুই মিথ্যা বলিস তবে তোকে কিন্তু মার খাবি। আমরা দুজনে আস্তে পায়ে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরের বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় পানি গরম করছেন। মা আমাদের দিকে ফিরে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা যেন জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে আছে। আমি কোনো মতে বললাম, না মা, লাগবে না। তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম। দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। 3বার রিং হওয়ার পর মা ফোন ধরলেন। তুমি কোথায় মা? আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠলাম। মা ধীর গলায় বললেন, আমি তো খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন, কি হয়েছে? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু আমরা তো এইমাত্র রান্না করে দেখলাম তুমি চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন, তানিয়া, দরজা বন্ধ করে ধোয়া পর, খবরদার বাইরে যাস না। আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়তাল কুর্সি পড়তে থাক, ভয় পাস না, মা আসছেন।
আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজা খোল তো। আমি মা। মায়ের গলা, কিন্তু মা তো খালার বাসায়, তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরতে কাঁপতে লাগলাম। নিশি ফিসফিস করে বলল, আপু আপু, এটা মা না। আমি ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তা সত্যি। আমার হাত পা অবশ্যই আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও একই অদ্ভুত বার্তা শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দরজার বাইরে থেকে মায়ের গলা আরও জোরাল হতে লাগলো। তানিয়া, দরজা খোল, আমি তোকে ভয় পাওয়াচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়ছিল যে ওর কাঁপুনি থামছিল না। দরজার আঘাত বাড়তে থাকলো। আমরা প্রায় ঘন্টাখানেক দরজা বন্ধ করে পেছনে আতঙ্কে কাটালাম। একই সময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল, কোনো শব্দ নেই। আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম, তখনই রাত 10:30। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন, ওনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা 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 দ্রুত দৌড়ে উপরে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তোরা এত ভয় পাচ্ছিস কেন আর কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা তিনজন রান্নাঘরে ঢুকলাম। সেখানে আর কেউই নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন কেউ চা বানিয়ে রেখে গেছে। আমি দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলাম। তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কারণ নেই, যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনোভাবে চুপচাপ চলে যাওয়ার মতো কিছু মনে হচ্ছিল না। এরপর থেকে রাতে রান্নাঘরে আর কেউ যায় না, নিশিও না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা তিনজনে বুঝতে পারি আমাদের বাসায় কিছু আছে, কিন্তু সেই কিছুটা আসলে কি তা কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলে রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতরে জমে থাকা ভয়কে আরও গভীর করে তোলে। এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরও বেড়ে গেছে। নিশি এখনের প্রায় রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে। কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই যে ও হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয় কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে। আমার নিজেরও ঘরের রাতগুলো আর স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খোল। ভয়ে পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। নিশিকে ঢাকার রহস্যও হয়নি। সারা রাত ঘুমাতে পারিনি। মাঝে মাঝে রান্নাঘরের বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পড়ে পানি ফু দিয়ে পুরো বাসায় ছিটান, কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না। নতুন বছরের সন্ধ্যা, চারদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতি থেকে যায়। আমার গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরেই একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকে এই জায়গাটা কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে কি করব আমরা? মা তখন বললেন,
আমরা কালই অন্য বাসা খুঁজবো। এই জায়গাটা আর থাকা ঠিক হবে না। আমরা তিনজন সারা রাত একসঙ্গে কাটালাম। ঘরের প্রতিটি শব্দে মনে হচ্ছিল কেউ যেন আমাদের ওপর নজর রাখছে। রান্নাঘর থেকে মাঝরাতে কাচের বাসন পড়ার শব্দ পেলাম। নিশি আমার বুকের মাথা গুজে কাঁদছিল। আমিও ভয় পেয়েছিলাম। আমরা আজ বাসা বদলে ফেললাম। মিরপুর ছেড়ে মোহাম্মদপুরে চলে এসেছি। ছোট্ট একটা ফ্ল্যাট, পুরনো বাসার তুলনায় ছোট, কিন্তু এখানে আসার পর একটা স্বস্তি পাচ্ছি। নিশিও বলল, এখানে আর ভয় নেই, ভয়ানক অনুভূতিও নেই। মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে দোয়া করলেন। আমরা শান্তিতে থাকার আশা করছিলাম, কিন্তু সেই শান্তি খুব বেশি দিন টিকল না। আজ সারা রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে একটা ধাদ্য টুংটাং শব্দ ভেসে এলো। আমরা তিনজন থমকে গেলাম। মা দ্রুত রান্নাঘরে গেলেন, আমরা পেছনে পেছনে গেলাম। কোনো কিছু পড়ে ছিল না, কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেটলি রাখা, আর তার চারপাশে পানির ফোঁটা ছড়িয়ে আছে। মা ফিসফিস করে বললেন, দাঁড়িয়া, নিশি বের হয় এখান থেকে। আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম। মা কিছুক্ষণ পর এসে বললেন, তোদের বলেছিলাম না, এসব থেকে পালানো যায় না। এরা জায়গার সঙ্গে নয়, আমাদের সঙ্গে থাকে। মায়ের কথায় কাঁপতে শুরু করলাম। নিশি বলল, আমরা কি করবো এখন? মা তখন বললেন, ওর কথা শুনে একটাই উপায় আছে, ধোয়াফরে যেতে হবে। আর কখনোই ভয় পাওয়া যাবে না। ভয় দেখানোই এদের সবচেয়ে বড় অস্ত্র। আমাদের বাসার প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায় ঘুম থেকে উঠে দেখছে দরজা খুলে রেখেছে কেউ যেন। আম্মুর ওপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটলো যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, নিশি পাশে। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া। একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমি গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত করে ঘুমাচ্ছে। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবে ততবার ওরা শক্তি পাবে। সাহস রাখ। এখনো আমরা এই বাসাতেই আছি। ভয়ের অনুভূতিগুলো কেটে গেছে। মা প্রতিদিন দোয়া পড়ে বাসায় ছিটান। নিশু এখন ভয় পায় না। আমার বিশ্বাস সব অশরীরী শক্তি হয়তো আমাদের দুর্বলতা খুঁজে সাহস আর দৃঢ়তা তাদের দূরে রাখতে পারে। তবে মাঝরাতে রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসলে আমি আর নিশি শুধু মায়ের দিকে তাকাই। তিনজনে একসঙ্গে দোয়া পড়ি। হয়তো এটাই আমাদের একমাত্র রক্ষা। তারপর কিছুদিন এভাবে মায়ের কথা শুনে দোয়া পড়তে থাকি। আর তারপর থেকে প্রায় 1-1.5 মাসের মতো আমাদের এই সমস্যাটা হচ্ছিল। যখন 2 মাসের কাছাকাছি গেল, তখনই আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেলাম। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনা যে আমাদের পাঠিয়েছে, তারা পরিচয়টি গোপন রাখতে বলেছেন, কারণ সে একজন মেয়ে। তাই তার পরিচয়টা সবার সামনে তুলে ধরতে পারলাম না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে চলে যাবো আমরা সরাসরি আমাদের ঘটনায়। ডান দিক ফিরে শুয়েছিলাম। হঠাৎ কঠিন কণ্ঠে ফিসফিস কে যেন বলে উঠল, খবরদার আমি তাকাবি না। এমনিতে আমার স্বভাব হচ্ছে কেউ কিছু করতে নিষেধ করলে সেটা আর আগ্রহ নিয়ে করা। এ সময় সায়র ছাড়া কে আর এমন ফাজলামি করবে? সায়র আমার ছোট ভাই। ভাবলাম ও নিজের রুমে একা থাকতে ভয় পাচ্ছে, তাই হয়তো আমার পাশে সে শুয়েছে। বাম পাশ ফিরে ভালো করে চেহারার দিকে না তাকিয়ে একটা থাপড় দিয়ে বললাম, ফাজিল, নিজে ভয় পাচ্ছিস তো আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস। ভেঙচি কেটে বললাম, খবরদার বামে তাকাবি না। তোর এই কথায় কেউ ভয় পাবে, পাগল ছেলে। থাপ্পড়কে সায়র অনেকটা গড়গড় মতো শব্দ করলো, অনেকটা রাগান্বিত বিড়ালের মতো।
বাথরুমের লাইট জ্বালানো ছিল, যদিও দরজা বন্ধ করে, তারপরও হালকা আলোয় আমার রুম আলো আঁধারি হয়ে আছে। এমন আজব শব্দে কিছুটা বিস্মিত হয়ে সায়রের দিকে ভালো করে তাকালাম। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধক করে লাফিয়ে উঠল। এ কি? এ তো সায়র না। অগ্নি দৃষ্টি নিয়ে যেন আমার দিকে তাকিয়ে আছি, যে এ হুবহু আমার মতো দেখতে। ঠোঁটে তার তীব্র ঘৃণা মিশ্রিত দূর হাসি। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শীত গরম 12 মাসা কাঁথা গায়ে দিয়ে ঘুমানো আমার অভ্যাস। কাঁথা ছাড়া আমার ঘুম আসে না, কিন্তু এই মুহূর্তে কথাটাকে দড়ি মনে হচ্ছে, যা আমার হাত পা শক্ত করে বেঁধে রেখেছে। আমি কোনো মতেই নড়তে পারছি না, খুব মুখ দিয়েও ভালো করে কোনো শব্দ বের করতে পারছি না। ভীত কণ্ঠে প্রশ্ন করলাম, কে কে? হঠাৎ তখনই আমার প্রতিচ্ছবি ছোট হওয়া শুরু করলো। চেহারা আমার, মাথাটা আগের সাইজ, কিন্তু শরীরটা ছোট হতে হতে 3-4 বছরের বাচ্চার সমান হওয়ার পর মাথা দোলাতে দোলাতে হামাগুড়ি খাট থেকে নেমে গেল। অত ছোট শরীরে এত বড় মাথা, মনে হচ্ছিল যে যে কোনো সময় ছিঁড়ে শরীর থেকে আলাদা হয়ে যাবে। ঘামে ভিজে গেছি, কপাল থেকে টপ টপ করে কয়েক ফোঁটা ঘাম ঝরে পড়লো বালিশে। কোনো নড়াচড়া নেই। আমি শরীরের দৃষ্টিতে তাকিয়ে আছি, জিনিসটা ঠিক যেখানে গিয়ে অদৃশ্য হয়েছে সে কোণে। হঠাৎ গায়ে কেউ হাত রাখলো। চমকে উঠে চিৎকার দিতে যাব, তখনই মা কথা বলল, কিরে ঘুমাসনি? আজ ঘুম আসছে না তোর? স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসে বললাম, না। তুমি ঘুমাওনি যে? আমার ঘুম আসছে না। তোর যখন ঘুম আসছে না, তো চল বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসি। ঘটনাটা মাকে বলবো কিনা ভাবছি। না থাক, এখন না, সকালে বলা যাবে। মাকে বললাম, চল দাঁড়াও, গলা শুকিয়ে আছে, একটু পানি খেয়ে নেই। মা বলল, তুই বস, আমি পানি নিয়ে আসতেছি। মা পানি এনে দিলে এক ডুব খেতেই যেন গা গুলিয়ে উঠল। বেসিনে গিয়ে গড় গড় করে বমি করে ফেললাম। হাত মুখ মাথা ধুয়ে নিলাম। দেখলাম মা বারান্দায় দরজায় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বললাম, চল বারান্দায় বসি। মা বেলি ফুলের টপটার পাশে চুপচাপ দাঁড়ালো। বমি করে ক্লান্ত লাগছে, দাঁড়িয়ে থাকার কোনো শক্তি নেই বলে চেয়ারে হেলান দিয়ে বসলাম। মায়ের দিকে তাকালাম। মা জল জল চোখে বাসার সামনের আম গাছটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মা হিস হিস করে বলল, কেমন লেগেছে বিড়ালের সুপ? চোখে ঘৃণার দৃষ্টি আর ঠোঁটে সেই একই রকম রুশির হাসি। ভয় আর বিস্ময় একা হয়ে যে দৃষ্টি হয়েছে। দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম। বুঝতে বাকি রইল না যে এই আমার মা না। তড়াক করে চেয়ার ছেড়ে উঠে বসলাম। কিরে একা একা এত রাতে তুই বারান্দায় বসে আছিস কেন? বাকরুদ্ধ আমি। আমার ডান পাশে বারান্দার দরজার মা দাঁড়িয়ে আছে। চট করে বামে তাকলাম। বেলি ফুলের টপটার পাশ দিয়ে একটা সাপ গ্রিল বেয়ে নেমে গেল। কলা গাছের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা ভিতর যা। রাতের বেলা বারান্দায় যাবি না? আর সেহরির সময় হয়েছে, তরকারি গরম করে নে। আমি তাজ্জুদ নামাজ পড়ে নেই। মাকে কিছু বললাম না। শুকনো মুখে রান্নাঘরের দিকে গেলাম। শুনেছি এসব নাকি আগুনকে ভয় পায়। তরকারি গরম করতে করতে ভাবতেছি, এসব আমার সাথে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ঠিক বিশ্বাসও করতে পারছি না, আবার অবিশ্বাসও করতে পারছি না। এমনিতে সবাইকে বলে বেড়ে আমি এসব ভূত জিনে ভয় পাই না, এমন কিছু তো আর আগে ঘটেনি, তাই এসবে ভয়টাও কাজ করতো না। মাকে বললাম, মা সবাইকে বলে বেড়াবে আর সবাই আমাকে খেপাবে বলে। কি ব্যাপার, সাহসী ভিতা? হ্যাঁ, ভীতু হয়ে গেলি নাকি? হ্যাঁ, মা বাবা ভাইয়ের সাথে সেরি করতে বসছি। মা ভাত দিচ্ছিল প্লেটে। কানে বেজে উঠলো ওই কথাটি, কেমন লেগেছে বিড়ালের সুপ? গা গলিয়ে উঠলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। মা জিজ্ঞেস করলো, কিরে উঠে পড়লি যে, ভাত খাবি না? না মা, বমি ভাব লাগছে। 2 গ্লাস পানি খেয়ে বজরের নামাজে পড়ে শুয়ে পড়লাম। পরীক্ষার কারণে গত 2 রাতও ভালো করে ঘুমাতে পারিনি। আজই পরীক্ষা শেষ হয়েছে আর আজও সারা রাত ঘুমাতে পারিনি, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম আর কি।
ঘন্টাখানেক ঘুমানোর পর হঠাৎ ঘুম ভেঙে গেল। খাটটা মৃদু কাঁপছে। বুঝলাম রেলগাড়ি যাচ্ছে। বাসাটা রেল লাইনের পাশে, তাই রেলগাড়ি যাওয়ার সময় বিল্ডিংটা মৃদু কম্পিত হয়। খাট থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আকাশে ছোট ছোট কালো মেঘের টুকরো ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। পাখি ডাকছে। পাশের বিল্ডিং এর ছাদে একটা কাকা চুপচাপ বসে আছে। মৃদু হওয়ায় ওই বৈদ্যুতিক তারগুলো দুলছে। জানালায় দাঁড়িয়ে বাম দিকে তাকালে রেল লাইন দেখা যায়। রেল লাইনের দিকে তাকিয়ে আছি। সাদা লুঙ্গি পরে একটা লোক রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম লোকটার শরীরের উপরে অংশ নেই। লুঙ্গিটা সেখানে বাঁধা, শুধু ওই পর্যন্ত, বাকি অংশ দেখা যাচ্ছে না। চোখ বন্ধ করে আবার তাকালাম, কিন্তু সে কি রকম দেখছি। সাদা লুঙ্গি পরা অর্ধ শরীর হেঁটে হেঁটে দৃষ্টির সীমার বাইরে চলে গেল। ঠিক কেনা ভুল দেখলাম বুঝতে পারছি না। কিছু দূরের জিনিস আমি ঝাপসা দেখি। এই মুহূর্তে চোখে চশমা নেই, তাই ভুল দেখলেও দেখতে পারি। কিন্তু কথা হচ্ছে, লুঙ্গি আর পা দেখলাম যখন, হাত মাথা শরীরের বাকি অংশ দেখতে পাবো না কেন? বিছানায় ফিরে এলাম। মনে মনে বললাম, নিশ্চয় সব কল্পনা আমার। ভূতের গল্প আমার খুব পছন্দ। রাতে শোয়ার আগে ভূতের গল্প পড়ছিলাম এখন, তাই হয়তো উল্টোপাল্টা কল্পনা করছি। দিনের বেলায় দিনের আলোতে রাতের ভয়ঙ্করতাকে হাস্যকর লাগে। বাসারাতে উঠেছি যে আজ 6 মাস। 6 মাসে এমন কোনো সমস্যা হয়নি। এ বাসায় ওঠার 1 মাস পর থেকেই পাশের ফ্ল্যাটের ক্লাস 5-এর একটা ছেলে আর পাশের বিল্ডিংয়ের ক্লাস 6-এর একটা ছেলেকে পড়াতাম। একজনের নাম শিশির, অপরজনের নাম অয়ন। একদিন শিশির পড়ার মাঝখানে হঠাৎ পকেট থেকে এক টুকরা পত্রিকা বের করে আমার হাতে দিল। জিজ্ঞেস করলাম, এটা কেন? ও বলল, পড়ে দেখেন ম্যাডাম। শিরোনামে লেখা ভূতের বাড়ি। ভেতরের সংবাদ এই যে, একটি ভৌতিক বাড়িতে 2 বোনের মৃত্যু। আজকাল পত্রিকায়ও একই সব আজগুবি খবর ছাপায়। শিশির আমাকে জিজ্ঞেস করে, ম্যাম, আপনি ভূত বিশ্বাস করেন? আমি বললাম, দেখো শিশির, ভূত বলে কিছু হয় না, ও শুধু আমাদের মনের ভয়। শিশির তখন বলল, একটা কথা বলি ম্যাডাম? হ্যাঁ বলো। কাউকে বলবেন না কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমি শুনেছি আপনাদের ফ্ল্যাটটাতে ভূত আছে। আমি হেসে বললাম, থাকলে থাকুক, তুমি পড়া শেষ করো। আরেকদিন অয়ন বলেছিল, এ বাসা আমাদের আগেই ভাড়াটিয়ার ছেলের বউ নাকি পাগল ছিল। মধ্যরাত হলেই নাকি জানালার পাশে বসে জোরে জোরে কান্না করতো। অয়নও 3 তলায় থাকতো পাশের বিল্ডিংয়ের, তাই জানালা দিয়ে আসা কান্নার শব্দে ওদের ঘুম ভেঙে যেতে থাকে। শিশিরের মায়ের কাছে শুনেছি আগের ভাড়াটিয়ারা নাকি কারোর সাথে তেমন মিশতো না, আর এ বাসায় আসলেই নাকি বৃষ্টি গন্ধ লাগতো। তখন শিশিরের মাও তেমন আসতেন না। হাবিজাবি এসব ভাবতে ভাবতে আমার ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। ঈদ পেরিয়ে গেল। ওই দিনের পর থেকে 17 দিন এমন কোনো কিছুই সম্মুখীন হয়নি। আমি মোটামুটি নিজেকে বুঝিয়ে নিয়েছি যে ওই ভূতের গল্প পড়ে উল্টোপাল্টা কল্পনা করছি। আমার এক ফুপু অসুস্থ, বাবা মা তাকে দেখতে যাচ্ছে। আমার সাথে সায়রকে বাসায় রেখে যেতে চাইলো, কিন্তু পাজি ছেলেটা মায়ের পিছু ছাড়ল না। বাসায় আমি একা। সন্ধ্যা পেরিয়ে গেছে, মায়েরা আসতে দেরি হবে। ভাবলাম মায়ের ঈদের শাড়িটা একটু পরে দেখি কেমন লাগে। মাঝে মাঝে এমন করি শাড়িটা পরে সেজেগুছে আয়নার সামনে দাঁড়িয়ে নাচি, গাই, অভিনয় করি। কেন জানি নিজের এমন পাগলামিতে নিজেরই মজা লাগে। আচ্ছা, শাড়ি পরে সেজে গুছিয়ে একবার সোজাসুজি আর একবার ডান পাশে ফিরে বাম পাশে ফিরে আয়নার নিজেকে দেখছিলাম। বাহ, শাড়িটাতে আমাকে খুব সুন্দর লাগতেছে। বাম পাশ ফিরে আয়নার দিকে তাকিয়ে দেখলাম, হাসলাম, কিন্তু আয়না আমার প্রতিচ্ছবি ভীত দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। এটা থেকে যে আমি সত্যি ভীত দৃষ্টিতে তাকালাম, তখনই আয়নায় আমার প্রতিচ্ছবি ঘৃণার দৃষ্টি নিয়ে সেই ক্রূর হাসি হাসল। দ্রুত আয়নার সামনে থেকে সরে দাঁড়ালাম। এখন রাত 12টা। বাবা মা 9:30টার দিকেই বাসায় পৌঁছে গেছে। কারেন্ট নেই, বৃষ্টি আসছে। বৃষ্টি আসবে মনে হয়, বিদ্যুৎ চমকাচ্ছে। জানালাটা বন্ধ করতে গেলাম, তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টি দেখলে ছোঁয়ার লোভ জাগে।
জানালার ফাঁক গলে হাত বাড়িয়ে দিলাম বৃষ্টি ছুঁতে। আমার হাতে বৃষ্টি বড় বড় ফোঁটা পড়ছে। চোখ বন্ধ করে বৃষ্টির শীতল স্পষ্ট অনুভব করতেছিলাম। হঠাৎ হাত ধরে হেঁচকে টান দিল কে যেন। ভয় ও ব্যথায় কুকিয়ে উঠলাম। মা বোধ হয় জানালার বন্ধ আছে কিনা সেটা দেখার জন্য উঠেছিলাম। জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? ব্যথা পেয়েছি মা। মনে হলো কেউ আমার হাত ধরে টান দিল। তিনতলার উপর জানালা দিয়ে কে তোর হাত টান দিবে? যা, আরও ভূতের গল্প পড়ে পড়ে উল্টোপাল্টা মাথায় চিনতে নিয়ে ঘুর যা। এর জন্য আমাকে কিছু বলতে চায়নি শুনে উল্টো বকে। চলে যেতে গিয়ে মা আবারও পিছিয়ে ফিরে জিজ্ঞেস করলো, তুই কি ভয় পাচ্ছিস? আমি কি তোর সাথে থাকবো আজ? না মা, ভয় পাচ্ছি না। অন্যদিন হলে ভাব নিয়ে বলতাম, বিবাহ ভয় পায় না। মা চলে গেল। জানালা বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়লাম। হঠাৎ মাথা নিচে বালিশে আমার মাথা ডুবে যেতে শুরু করলো। ডুবে যাচ্ছি। নাকে মুখে তুলো ঢুকতে শুরু করলো। দম বন্ধ হয়ে আসতে লাগলো। ধীরে ধীরে একসময় আমার শ্বাস প্রশ্বাস থেমে গেল। আমাদের পাড়ে আঙিনায় আমার লাশ রাখা। আমার লাশের পাশে বসে আমার মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন কাছে। আমি সিঁড়িতে বসে আমার লাশ দেখছি আর আপনজনের দিকে তাকে সুর হাসছি। প্রায় 2 ঘন্টা পর স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গেল। বৃষ্টি হচ্ছিল বলে ফ্যান বন্ধ করে কাঁথা মুড়িয়ে ছিলাম তখনই। এখন দেখি ঘামে ভিজে গেছি একদম। বৃষ্টি থেমে গেছে। কেমন যেন ব্যবসা গরম। উঠে গিয়ে ফ্যানের সুইচ অন করে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। ফ্যান চলতেছে না। ব্যাপার কি? কারেন্ট তো আছে। চোখ তুলে তাকালাম ফ্যানের দিকে এবং চমকে উঠলাম। ফ্যানের ডানায় বসে আছে 3 বা 4 বছরের একটি বাচ্চা। আমার দিকে তাকিয়ে হাসছে। ভাবছি উঠে মায়ের রুমে দৌড় দিব। তখনই এক লাফে এসে আমার বুকে উপর বসলো। ভয়ে আমি পাথর হয়ে গেলাম। হৃৎপিণ্ডটা যেন ঢোল বাজাচ্ছে। এত জোরে ধকধক করছে। ভীত চোখে চেয়ে আছি। বাচ্চাটি হাসছে, তাতে রক্ত লেগে আছে। ধীরে ধীরে বাচ্চাটার মুখ আমার মুখের কাছে আসছে। ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কানের কাছে মুখ নিয়ে এসে বুড়ো কণ্ঠে বাচ্চাটা কি যেন বলল। তারপর ঝিঝি সরে আসতে লাগলো। মুখ থেকে বেরিয়ে আসা তীব্র পচা গন্ধে পেট গুলিয়ে উঠল। চোখের পাতা ভারী হতে লাগলো। আমার ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। একদিন পর আমার জ্ঞান ফিরল। সব জানার পর আমার সিদ্ধান্ত নিল বাসাটা আর থাকবে না। সপ্তাহ 10 দিনের মধ্যেই বাসাটা পরিবর্তন করবে আর কিছুদিনের জন্য আমাকে ফুপির বাসায় পাঠিয়ে দিবেন। চোখ ছোট করে মায়ের দিকে তাকালাম। এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, ফুপুর বাসায় পাঠিয়ে দিবে। জিনিসটা যদি আমার সাথে চলে যায় তবে? মায়ের চোখে তরাস আর আমার মুখে সেই ক্রুড হাসি। কিন্তু বাসাটা চেঞ্জ করার পরে আর কোনো সমস্যা হয়নি। আর তার মাও তাদের সাথেই অন্য বাসা চেঞ্জ করে নিয়েছে। তো বন্ধুরা, আমার ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।